মাই beloved স্টুডেন্টস, আমরা আলোচনা করে চলেছি এই বছরের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক এবং মানচিত্রের স্থান ও অঞ্চল চিহ্নিতকরণ বিষয়ে। আমাদের আজকের আলোচনাটি এর চতুর্থ অংশ। আজকে আমরা আলোচনায় আসি জলছক বালিকা বিদ্যালয় তার গত বছরের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। প্রথমে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ক্ষয় সীমা ধারণার প্রবর্তক গিলবার্ট চেম্বারলিন পাওয়েল ডেভিস। আমরা জানি যে সাইকেল অফ ইরোশন বা ক্ষয় চক্রের এই ধারণার প্রবর্তক হলেন উইলিয়াম মরিস ডেভিস, এবং তিনি বলেন যে ক্ষয়ের যে শেষ সীমা, যেটি গড় সমুদ্রপৃষ্ঠ MSL মিন সি লেভেল, অর্থাৎ এখানে ক্ষয়সীমার ধারণার প্রবর্তক ডেভিস। দ্বিতীয়ত, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কা, উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কার মালাস্পিনা, এটি পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উদাহরণ। বায়ুমণ্ডলের শীতলতম স্তর, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে শুরু করে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলি উচ্চতার ক্রম অনুসারে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে আবার বৃদ্ধি পায় এবং আবার মেসোস্ফিয়ারে তাপমাত্রা অসম্ভব হারে হ্রাস পায়। এজন্য মেসোস্ফিয়ারের উচ্চতম স্তরের 80 থেকে 90 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, তাই এটির উত্তর মেসোস্ফিয়ার। এল নিনোর বছরগুলিতে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ অসম্ভব কমে যায় এবং সেই বছরগুলিতে অনেক সময় ভারতবর্ষে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। তাই এল নিনোর বছরে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং একই সঙ্গে মনে রেখো যে বছরে লা নিনা আসে এর ঠিক বিপরীত অবস্থা। সে লা নিনার বছরগুলিতে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ আবার বৃদ্ধি পায়। গ্রেট গ্রিন ওয়াল কোন মরুর প্রসার রোধ করার জন্য দেওয়া হয়েছে? থর, সাহারা, টাকামা এবং সোনেরান, দন্তন্য সোনেরান, এগুলির মধ্যে উত্তর হবে সাহারা মরুভূমি। একটু আমরা দেখে নিই এই গ্রেট গ্রিন ওয়াল জিনিসটি কি। এটি উত্তর আফ্রিকার মানচিত্র। এখানে যে হলুদ অংশটি দেখতে পাচ্ছ এটি হলো সাহারা মরুভূমির বিস্তার, পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে সাহারা। এই সাহারা মরুভূমির দক্ষিণে যে সাভানা তৃণভূমি, আরও দক্ষিণে নিরক্ষীয় বনভূমি, এদিকে মরুভূমি ক্রমাগত প্রসারিত হচ্ছে, ডেজার্টিফিকেশন। এই মরুভূমির প্রসারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মরুভূমির সীমানা বরাবর, এই মরুভূমির দক্ষিণ সীমানা, সাহারা মরুভূমির দক্ষিণ সীমানা বরাবর 15 কিলোমিটার বিস্তার নিয়ে বনসৃজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটি কিছুটা বাস্তবায়িত হয়েছে। এইভাবে দক্ষিণ দিকে সাহারা মরুভূমির আগ্রাসন রোধ করার জন্য বনায়ন বা বনসৃজনের যে প্রকল্প সেটি গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত। এর বিস্তার 15 কিলোমিটার উত্তর দক্ষিণে। আসা যাক আমাদের পরবর্তী প্রশ্নের আলোচনায়। জনসংখ্যা 10,000 নয়, এটা হলো 1 মিলিয়ন। একের পাশে 6টি শূন্য, বা আমরা বলি 10 লক্ষ। 10 লক্ষ জন অতিক্রম করলে সেই শহরকে আমরা জানি যে তাকে বলা হয় মহানগর। যেমন রানীগঞ্জ শহরের নিকটতম মহানগর আসানসোল। পশ্চিমবঙ্গের দুটি মহানগর হলো হাওড়া, কলকাতা এবং আসানসোল, সবই 2011 সালের সেন্সাস অনুসারে, এবং ওই 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের মোট মহানগরের সংখ্যা 53টি। প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্য জৈব পদার্থে বিশ্লেষণ ঘটলে তাকে বলা হয়
কম্পোস্টিং, কম্পাউন্ডিং, ল্যান্ড ফিলিং, ওভারফিলিং। আমরা জানি একে কম্পোস্টিং বলা হয়, যে প্রক্রিয়ায় জৈব সার উৎপন্ন করা হয়। ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছিল হলদিয়া, ভাদোদরা, ট্রম্বে, কয়ালি। আমরা জানি মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছিল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, দেখো এই চারটি যে আছে, নাসা আমেরিকা যুক্তরাষ্ট্রে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরু শহরে অবস্থিত। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র আমরা জানি বিশাখাপত্তনম, এবং এটি অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে আগে আলোচনা হয়েছে ইতিপূর্বে, এটি হলো উত্তর ভারতে গঙ্গা, ব্রহ্মপুত্র, গঙ্গা সিন্ধু অববাহিকায় মূলত কূপ ও নলকূপের সাহায্যে জলসেচ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন একমাত্র হয় ভারত মহাসাগরে। দেখে নেওয়া যাক মানচিত্রে এর চরিত্র। ভারত মহাসাগর এখানেই, ভারত মহাসাগরের উপর দিয়ে গ্রীষ্মকালে বয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এবং সেই স্রোতের, সেই বাতাসের প্রভাবে এখানে ভারত মহাসাগরে ভারতবর্ষের উপকূল জুড়ে এইভাবে একটি স্রোত প্রবাহিত হয়। তার দিক হলো পশ্চিম থেকে পূর্ব দিকে, যখন এই দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু প্রবাহিত হয়। অপরদিকে শীতকালে যখন ভারতবর্ষের উপর দিয়ে, ভারত মহাসাগরের উপর দিয়ে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়, সেই আয়ন বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের উপকূল জুড়ে যে স্রোতটি প্রবাহিত হয়, তার স্রোতের দিক সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে পূর্ব থেকে পশ্চিম অভিমুখী হয়ে থাকে। তাই এটির উত্তর হলো ভারত মহাসাগর। ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি, সেটি হলো মেঘালয় রাজ্য। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 4°4° মানচিত্র, আমরা জানি 4°4° মানচিত্র, তার সূচক সংখ্যায় শুধুমাত্র সংখ্যাটি থাকে, যেমন 73C, এখানে 1°1°, 73D/10 এটি 15 মিনিট। তাই 4°4° ক্ষেত্রে 73, 45, 72, 78 এই ধরনের সংখ্যাগুলি 4°4°-র জন্য প্রযোজ্য। শুদ্ধ অশুদ্ধ। গাঙ্গেয় বদ্বীপ প্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। হ্যাঁ, ঠিকই, পশ্চিমবঙ্গে, পার্শ্ববর্তী বাংলাদেশ এবং বিহারে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। ধাপ চাষ পার্বত্য অঞ্চলের মৃত্তিকা ক্ষয় কমায়। ঠিকই, পার্বত্য অঞ্চলের এই যে ঢালু ভূমিঢাল, সেখানে এইভাবে ধাপগুলো তৈরি করা হয় মাটি কেটে কৃত্রিমভাবে। যখনই ধাপগুলো করা হয় এবং ধাপের শেষ প্রান্তে বাঁধ দেওয়া হয়, অর্থাৎ ছবিটা দাঁড়িয়ে যায় এরকম, এবং এখানে বাঁধ দেওয়া হয়, ফলে জলের গতিবেগ অনেকখানি কমে যায়, ঢাল বরাবর তীব্র ঢালে বয়ে যেতে পারে না, তাই ভূমিক্ষয়ের পরিমাণ কমে যায়, অর্থাৎ এটি সঠিক উত্তর। কুয়াশা একটি অধঃক্ষেপণের রূপ নয়। ঠিকই, কারণ কুয়াশা কখনোই ভূপৃষ্ঠে ঝরে পড়ে না, এটি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ভাসমান অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত ভূপৃষ্ঠে জল বা বরফ পতিত হচ্ছে, ভূপৃষ্ঠকে স্পর্শ করছে, ততক্ষণ পর্যন্ত তাকে অধঃক্ষেপণ বলে না। তাই কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়, এটি সঠিক উত্তর। ভারতের ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিজ কার্পাস শিল্পকে বলা হয় না, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, তাই এটি অশুদ্ধ উত্তর।
অমাবস্যা তিথিতে প্রতিযোগ হয় না, অমাবস্যা তিথিকে সংযোগ বলা হয়, পূর্ণিমা তিথিতে প্রতিযোগ। চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় যখন অবস্থান করে সেই অবস্থানকে আমরা সিজিগি বলি। সিজিগি দুটি ভাগ, সংযোগ এবং প্রতিযোগ। পূর্ণিমা তিথিতে প্রতিযোগ, মনে রাখার জন্য পূর্ণিমা প, প্রতিযোগ প, পূর্ণিমায় প্রতিযোগ, অমাবস্যায় সংযোগ, কিন্তু এখানে অমাবস্যায় প্রতিযোগ বলা হয়েছে, তাই এটি ভুল উত্তর। ভারতের উপগ্রহ মানচিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল, এটি সঠিক উত্তর, কারণ যে কোনো ডিজিটাল যে ফটোগ্রাফ তার ক্ষুদ্রতম একক পিক্সেল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH2 অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নয়, এটি হলো NH44, যেটি হলো উত্তর দক্ষিণ নর্থ সাউথ করিডোর, যা দক্ষিণে কন্যাকুমারিকা থেকে উত্তরে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত, সেটি হলো NH44, তাই এটি হলো ভুল উত্তর। অর্থাৎ এখানে 4টি সঠিক উত্তর, 3টি ভুল উত্তর দেওয়া আছে। এরপর মরুভূমি শুষ্ক নদীখাত, অতি সহজ প্রশ্ন। মরুভূমি শুষ্ক নদীখাতকে আমরা জানি, একে বলা হয় ওয়াদি। মরুভূমির শুষ্ক নদীখাত ওয়াদি। এখানে পুরো বাক্যটি পরীক্ষায় লিখবে, শুধুমাত্র ওয়াদি লিখবে না, পুরো বাক্যটি লেখার পর তার মাঝে সঠিক শব্দটি বসিয়ে তার নিচে দাগ দেবে। ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া, এটির উত্তর হলো গ্র্যান্ড ব্যাংক। মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংকের অবস্থান আমরা একটু দেখে নিতেই পারি। সেটি হলো এই উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলে, আটলান্টিক উপকূলে এই যে দ্বীপটি, এই দ্বীপটির নাম নিউ ফাউন্ডল্যান্ড। এই নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশে হিমবাহ থেকে আসা, হিমবাহে গলে যাওয়ার ফলে যে পলি, মাটি, পাথর সমুদ্রের নিচে জমা হয়, সেগুলিকে মগ্নচড়া বা ইংরেজিতে ব্যাংক বলা হয়। এবং এই গ্র্যান্ড ব্যাংকটি মৎস্য উত্তোলনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ, এর নাম গ্র্যান্ড ব্যাংক। এরপরে প্রশ্নে আসা যাক, কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহনকে, অক্সিজেনের অনুপস্থিতিতে এই দহনকে বলা হয় অবাত কম্পোস্টিং। বাত অর্থে বাতাস, অর্থাৎ অবাত, বাতাসের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতি। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র আমরা জানি, এটি হলো ছত্তিশগড়ের ভিলাই। সক্রিয় সেন্সর রাডার, RADAR, রাডার, এটি একটি সক্রিয় সেন্সরের উদাহরণ। পরিত্যক্ত জিনিসপত্র থেকে বিভিন্ন উপকরণ সৃষ্টিকে বলা হয় পুনর্নবীকরণ, অর্থাৎ যে বর্জ্য আমরা ফেলে দিই তাকে আবার পুনরায় আমাদের প্রয়োজনে সম্পদ রূপে সৃষ্টি করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় বর্জ্যের পুনর্নবীকরণ। জনঘনত্ব সমান মোট জমির ক্ষেত্রফল, আর ওখানে লব, এখানে লব হলো মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা ভাজিত মোট জমির ক্ষেত্রফল, একে বলা হয় জনঘনত্ব। এরপর আসা যাক, একটি বা দুটি শব্দে উত্তর দাও। সীমান্ত বৃষ্টি কাকে বলা হয়? সীমান্ত বৃষ্টি হলো দুই ধরনের যে ঘূর্ণবাত আছে, তার মধ্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সীমান্ত দুটি সৃষ্টি হয়, উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত। দুটি সীমান্ত মিলিত হওয়ার পর অক্লুডেড সীমান্ত। এই সীমান্ত অঞ্চলে বৃষ্টিপাত হয় বলে সীমান্ত বৃষ্টি বলা হয় মূলত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতকে। কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়ের অক্ষাংশগত অবস্থান, এটি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ উত্তরে 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি নর্থ থেকে 35 ডিগ্রি নর্থ, এবং দক্ষিণেও 25 ডিগ্রি সাউথ থেকে 35 ডিগ্রি সাউথ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বলা হয়ে থাকে। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে বলা হয় তাল।
যেমন কুমায়ুন অঞ্চলে বিখ্যাত একটি হ্রদের নাম নৈনিতাল। নালী ক্ষয়, সরু সরু ভূমিক্ষয়ের ফলে যে সরু সরু নালী খাতগুলি হয়, সেগুলি যখন আরও বেশি ক্ষয় পেয়ে গভীরতা ও বিস্তার বৃদ্ধি পায়, তখন তাকে খাত ক্ষয় বলা হয়। দুটি মুখ্য জোয়ার, আজকের মুখ্য জোয়ার এবং আগামীকালের মুখ্য জোয়ারের মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান হল 24 ঘন্টা 52 মিনিট। ইসরো এর সদর দপ্তর, আমরা জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরু শহরে অবস্থিত। বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে, যেমন পেট্রো রসায়ন শিল্পের পাশে অসংখ্য, সেই পেট্রো রসায়ন শিল্পে শিল্পজাত পণ্যকে কাজে লাগিয়ে আরও অসংখ্য শিল্প গড়ে ওঠে, প্লাস্টিক শিল্প, পিভিসি শিল্প, মোটর গাড়ি শিল্পের পাশেও অনেক শিল্প গড়ে ওঠে। এই শিল্পগুলিকে অনুসারী শিল্প বলা হয় বা উপগ্রহ শিল্প বলা হয়। ইংরেজিতে এগুলিকে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বা স্যাটেলাইট ইন্ডাস্ট্রি বলা হয়। যে কোনো একটি উত্তর লিখলেই চলবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985 সালে গৃহীত হয়েছিল, 1985। এবার বাম দিক ডান দিক মিলিয়ে দেখা যাক। দেখো, এদিকে আছে বাম দিকে বোরা, জলতলের উচ্চতা বৃদ্ধি, উন্নয়নে জীবনরেখা, দূর সংবেদন উপগ্রহ। বোরা জানি আমরা, বোরা একটি স্থানীয় বায়ুর উদাহরণ, তাই বোরা হল স্থানীয় বায়ু। জলতলের উচ্চতা বৃদ্ধি, পড়ে আছে এখানে জলবায়ুর পরিবর্তন, ল্যান্ডস্যাট, জলপথ। আমরা তো জানি, অত্যন্ত সহজ প্রশ্নটি আগেই করে নিই, উন্নয়নে জীবনরেখা জলপথকে বলা হয়। তাহলে পড়ে রইল বাঁ দিকে জলতলের উচ্চতা বৃদ্ধি, দূর সংবেদন উপগ্রহ, ডান দিকে জলবায়ুর পরিবর্তন, ল্যান্ডস্যাট। এখানে জলবায়ুর যখন পরিবর্তন হয়, পৃথিবীর তাপমাত্রা হ্রাস পায় বা বৃদ্ধি পায়, সেই সময় বরফের গলন হ্রাস বৃদ্ধি ঘটে। তাই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে বরফের গলন বেড়ে যায়, তাই সমুদ্রে জলের পরিমাণ বেড়ে যায়, তাই সমুদ্রে জলতলের উচ্চতা বৃদ্ধি পায়। অর্থাৎ জলতলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে জলবায়ুর পরিবর্তন সম্পর্কযুক্ত। দূর সংবেদন উপগ্রহ, রিমোট সেন্সিং স্যাটেলাইট, ল্যান্ডস্যাট একটি এর উদাহরণ। অর্থাৎ এখানে আমরা 4 নম্বর সহজেই আমরা সংগ্রহ করতে পারলাম। আমরা 36 নম্বরের আলোচনা এই প্রশ্নপত্রে করলাম, যদিও সংখ্যা প্রশ্নের আরও বেশি, সম্মিলিত সংখ্যাটি আরও বেশি। এরপর আমরা চলে আসি ম্যাপ পয়েন্টিং বিষয়ে। পরপর কয়েকটি দেখে নেওয়া যাক। 10টি ম্যাপ পয়েন্টিং নিচে এখানে আমরা পাচ্ছি। পীর পাঞ্জাল পর্বতমালা ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী, উত্তর ভারতের মেগা সিটি, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। প্রথমে এই 4টির কথা ভাবা যাক। পীর পাঞ্জাল পর্বত শ্রেণী ভারতবর্ষের উত্তরে, এই যে কাশ্মীর, এই কাশ্মীর রাজ্যে পূর্ব থেকে পশ্চিমে 4টি পর্বতমালা অবস্থিত। দেখে নেওয়া যাক এই 4টি পর্বতমালা। একেবারে দক্ষিণ সীমানা জুড়ে এটি হলো শিবালিক পর্বতমালা। শিবালিক পর্বতমালার উত্তরে পূর্ব পশ্চিমে বিস্তার জুড়ে এই পর্বতমালাটির নাম হলো পীর পাঞ্জাল পর্বতমালা। অর্থাৎ এই দ্বিতীয় দাগটি যেটি করলাম, এই দাগটি এভাবে ঢেউ খেলানো দিয়ে তার নিচে বা উপরে পীর পাঞ্জাল পর্বতমালা লিখে দেওয়া যায়। তার উত্তরে এই পর্বতমালা, একে বলা হয় জাস্কার পর্বতমালা। আর এখানে একদম সর্ব উত্তরে এটি হলো কারাকোরাম পর্বতমালা। আবার মনে করে দেখো, সর্বদক্ষিণে শিবালিক, তার উত্তরে পীর পাঞ্জাল, তার উত্তরে জাস্কার, আরও উত্তরে কারাকোরাম। এই পীর পাঞ্জাল এবং জাস্কার পর্বতমালার মাঝেই হলো এখানে কাশ্মীরের রাজধানী শ্রীনগর, ওই অঞ্চল অবস্থিত।
আমরা একটি মানচিত্রে এটি দেখে নিতেও পারি। আমরা এখানে সহজেই আমরা পেয়ে যাব। এখানে যেটি আমি বললাম, দেখো সর্বদক্ষিণে শিবালিক, তারপর পীর পাঞ্জাল, তারপর জাস্কার, তারপর কারাকোরাম পর্বতমালার অবস্থান। চারটি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন, ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী লুনি নদী। ভারতবর্ষের প্রধান অন্তর্বাহিনী নদী, এই লুনি নদী সম্বর হ্রদ থেকে সৃষ্টি হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে অবশেষে কচ্ছের রানে পতিত হয়েছে। এটি তার দিক চিহ্ন, পাশে লিখে দেবে লুনি নদী, ভারতবর্ষের প্রধান অন্তর্বাহিনী নদী। উত্তর ভারতের মেগা সিটি, ভারতে যে 8টি 50 লক্ষের অধিক জনবসতিযুক্ত মেগা সিটি আছে, তার মধ্যে উত্তর ভারতের প্রধান মেগা সিটি হল দিল্লি। অর্থাৎ এখানে এই যে দিল্লি, এখানে আমরা ধরা যাক এখানে নাম্বার, এখানে দিল্লি লিখলাম বা এখানে নাম্বার 1 দিলাম। এবারে নাম্বার 1 দেওয়ার পর এখানে বঙ্গোপসাগরে এখানে 1 নাম্বার দিলাম, তার পাশে এখানে লিখব দিল্লি, অতি অবশ্যই ব্র্যাকেটে লিখব উত্তর ভারতের মেগা সিটি। প্রশ্ন যেভাবে দেওয়া আছে, উত্তর ভারতের মেগা সিটি ব্র্যাকেটে দেওয়া থাকলেও বাইরে দিল্লি নাম্বার 1, যতক্ষণ না এভাবে সম্পূর্ণ করছো তুমি 1 নম্বর পরীক্ষায় কোনোভাবে আশা করতে পারো না। চতুর্থ প্রশ্ন, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এর আগে আলোচনা আমাদের ইতিপূর্বে হয়ে গেছে আগের 3টি প্রশ্নপত্রের আলোচনায়। আমরা জানি যে করমণ্ডল উপকূল, এই উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। এটি একটি অঞ্চল, তাই কোনো রং অথবা শেড দিয়ে চিহ্নিত করবে। বারে বারে বলা হয়েছে কিভাবে শেড দেওয়ার পর এখানে বক্স দিয়ে কিভাবে করতে হয়, সেগুলো ইতিপূর্বেই আলোচনা হয়েছে। এরপর ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতবর্ষে কর্ণাটকের দক্ষিণে এই যে অঞ্চল, এই অঞ্চলটি ভারতবর্ষে। তাহলে এখানে অন্য ধরনের একটি শেড বা অন্য ধরনের একটি রং ব্যবহার করাই সব থেকে সহজ। এখানে সেই একই শেড স্কেল সাহায্যে করে এখানে লিখে দিলে ভারতের কফি উৎপাদক অঞ্চল। ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এর পরের প্রশ্নতে আমরা আসি, দেখে নেওয়া যাক। ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, তারপর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এই 3টির আলোচনায় আমরা আগে আসি। প্রথমে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, গুজরাট এবং মহারাষ্ট্র জুড়ে এই অঞ্চল, এটি ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এখানেও সে অন্য ধরনের কোনো শেড বা রং ব্যবহার করে বক্সে সূচক দেবে। তারপর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আসানসোল, বার্নপুর বা দুর্গাপুর, পশ্চিমবঙ্গের এখানে কর্কট ক্রান্তি রেখা সামান্য উত্তরে এটি হলো আসানসোলের অবস্থান। আমরা ইতিপূর্বে নাম্বার 1 দিয়েছি, তাই এখানে গোল ছোট্ট বৃত্ত এঁকে নাম্বার 2 দিয়ে তুমি এখানে 2 দিয়ে এখানে লিখবে দুর্গাপুর বা বার্নপুর, ব্র্যাকেটে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ভারতের শুল্ক মুক্ত বন্দর আমরা জানি কান্ডালা, গুজরাটে। এখানে কচ্ছ উপসাগরের দক্ষিণে এটি কান্ডালার অবস্থান। এখানে নাম্বার 3 দাও, এখানে 3 দিয়ে লেখো কান্ডালা, ব্র্যাকেটে লেখো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। আরও 3টি প্রশ্ন আমাদের আলোচনায় এখনো বাকি আছে। সে 3টি হলো, দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, 2টি,
এবং পশ্চিমবঙ্গের প্রধান পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। আসা যাক মানচিত্রে। দেখো এখানে একটু দেখে নাও, এটি হলো 12 ডিগ্রি অক্ষরেখা। এই অঞ্চলে অবস্থানটা ভালো করে বুঝে নাও। দক্ষিণ ভারতের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হলো পন্ডিচেরি। এই 12 ডিগ্রি অক্ষরেখা, 12 ডিগ্রি অক্ষরেখার উপরে বঙ্গোপসাগরের তীরে এটি হলো পন্ডিচেরির অবস্থান। তাহলে ইতিপূর্বে 3 সংখ্যা দেওয়া হয়েছে, এটিকে 4 দিতেই পারি। এখানে 4, 3-এর নিচে 4 দিয়ে লিখলাম যে পন্ডিচেরি, ব্র্যাকেটে লিখব দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে জানিয়ে রাখি, এখানে এই যে উপকূল রেখা, এখানে একটু খাঁজে ভেতর দিকে অবতল হয়ে ঢুকে গেছে, আর এখানে উত্তল হয়ে গেছে। যেখানে সব থেকে অবতল এই 12 ডিগ্রি অক্ষরেখা, সেখানেই হলো সমুদ্র উপকূলে পন্ডিচেরির অবস্থান। আর যেখানে যেখানে এখানে যে উত্তল আকৃতি হয়েছে 13 ডিগ্রি অক্ষাংশে, এখানে হলো চেন্নাইয়ের অবস্থান। চেন্নাই থেকে এখানে যদি আমরা 13 ডিগ্রি অক্ষরেখা বরাবর একটি সরল রেখা টানি, সেই সরল রেখার মধ্যবর্তী বিন্দু এই যে একই সরল রেখায় কর্ণাটকের দক্ষিণ দিকে, এটি হলো বেঙ্গালুরুর অবস্থান। তাই এখানে বেঙ্গালুরু, চেন্নাই এবং পন্ডিচেরি 3টি মাধ্যমিকের মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান আমরা জেনে নিলাম। পশ্চিমবঙ্গের প্রধান পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, একটি মাত্রই পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, হুগলি নদীর পশ্চিম দিকে। এই হুগলি নদীর পশ্চিম দিকে সমুদ্র উপকূলের কাছাকাছি, এটি হলো হলদিয়া। নাম্বার দেওয়া যাক 5, 4 যেখানে দিয়েছি তার নিচে 5 লিখে হলদিয়া লিখব, ব্র্যাকেটে লিখব পশ্চিমবঙ্গের প্রধান পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এই 10 নম্বর মানচিত্র এবং 36 নম্বরের বিষয়মুখী নৈর্ব্যক্তিক প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা 46 নম্বরের আলোচনা করলাম। আমাদের এই অবজেক্টিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার উইথ ম্যাপ পয়েন্টিং, এই আলোচনার যে ধারা চলেছে তার চতুর্থ অংশটির আলোচনা আজ আমাদের শেষ হলো।